আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউর বিসিএস ক্যাডার চয়েস সেমিনারে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হুসাইন। আপনারা জানেন যে আজকে থেকে হচ্ছে ৪৭তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সো যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়েছে, আমাদের আজকে থেকে অনেকেই আবেদন করা শুরু করবেন। দেখা যাচ্ছে যে যারা নতুন আছেন, এই যেহেতু আমাদের আবেদন করতে হবে, অনেক স্টুডেন্ট আছেন আপনারা যারা হচ্ছে মাত্র অনার্স শেষ করে এসেছেন বা প্রিপারেশন মাত্র শুরু করেছেন। এখন আমাদের যেটা হয় যে আমরা আবেদন করতে গেলে প্রথম অবস্থা এই যে ক্যাডার চয়েসটা, এখানে কিন্তু আমরা অনেক বড় ধরনের কিছু ভুল করে থাকি। সো নর্মালি যেহেতু এই ক্যাডার চয়েসের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ভাইভাটা যেহেতু নির্ধারিত হয়, আপনি ভাইভাতে এখানে যেই চয়েসটা দিবেন সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু ভাইভাতে কোশ্চেনগুলো করা হয়ে থাকে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ইস্যু হচ্ছে যে আপনার ক্যাডার চয়েসটা যেন ঠিক থাকে, ভালো সুন্দর হয়, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমরা এই আজকের ক্লাসটার আয়োজন করেছি। এখানে বেসিক্যালি আমরা কিছু কৌশল বা কিছু ইয়া দিয়ে দিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো যেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে আগে দেওয়া, মানে সিরিয়ালটা হচ্ছে মেনটেন করতে পারবেন। তো যেহেতু আমি মেইন টপিক্সে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলবো যে যে যেখান থেকে দেখছেন লাইভটা, আপনারা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনার মতো নতুন বা কি বলে প্রিপারেশন মাত্র শুরু করেছে, তাদেরকে দেখানোর জন্য বা তাদের উপকারের জন্য আপনি চাইলে লাইভটা শেয়ার করে দিতে পারেন। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমি হচ্ছে ইয়াতে চলে যাচ্ছি। আমাদের আজকে আমরা যেটা বলছিলাম একটু আগে যে আমাদের এই আজকে থেকে আপনারা জানেন যে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৪৭তম বিসিএস এর, এই যে ২৯ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর আপনার সকাল ১০টা থেকে হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা আপনি আবেদন করতে পারবেন হচ্ছে আপনার জানুয়ারি মাসের ৩০ তারিখ পর্যন্ত। জানুয়ারি মাসের ৩০ তারিখ রাত হচ্ছে আপনার ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এখানে হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার ইয়াতে পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা এই যেহেতু আবেদন মাত্র শুরু হয়েছে, এখন আবেদন না করে আপনারা যেটা করবেন যে জানুয়ারি ১০ তারিখ থেকে ২০ তারিখ এর মাঝখানে হচ্ছে এই সময়টার মধ্যে আপনি আবেদনটা করে ফেলবেন। কারণ আপনি লাস্টের দিকেও গিয়ে আবেদন করবেন না, আবার প্রথমের দিকেও আবেদন করার দরকার নাই। মাঝখান থেকে আবেদন করলে যেটা হবে সেটা হচ্ছে যে নর্মালি দেখবেন যে একটু মাঝে আপনার সিরিয়ালটা মাঝে হবে। আপনি যখন ভাইভাতে যাবেন তখন ভাইবার সিরিয়ালটাও কিন্তু মাঝখানে পড়বে। হ্যাঁ, আপনি একটু সামনে মনে করেন প্রথমে আবেদন করলেন, আপনার সিরিয়ালটা কিন্তু আগেই আসবে। তাহলে আগে আসলে কি হবে, আগে আসলে দেখা যায় যে ভাইভাটাও প্রথমে পড়বে, তখন দেখা যাবে যে ভাইভাতে আসলে কেমন ধরনের কোশ্চেন হয় সেই জিনিসটা নিয়ে আমাদের একটু এদিক সেদিক হতে পারে। এ কারণে আমরা চেষ্টা করব যে জানুয়ারির ১০ তারিখের পর থেকে অর্থাৎ মাঝামাঝি সময়টার মধ্যে আপনি আবেদন শেষ করে ফেলবেন। তবে কোনোভাবেই লাস্টের দিকে যেন না হয়, তাহলে রিস্ক হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার আপনার এখান থেকে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এই যে আমাদের যে পরীক্ষাটা, অর্থাৎ আমাদের ৪৭তম বিসিএস এর যে পরীক্ষাটা হবে সেটা এই পিএসসি থেকে বলে দেওয়া হয়েছে যে এটা মে মাসে হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা মে মাসকে টার্গেট করে হচ্ছে আমরা কিন্তু পড়াশোনাটা শেষ করব এখানে। হ্যাঁ, আচ্ছা, আসেন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের ৪৭তম বিসিএস এর যে শূন্যপদ আছে সেখানে ৩,৪৮৭টা পদ আছে। তার মানে মোট ক্যাডার হচ্ছে নিয়োগ হবে হচ্ছে ৩,৪৮৭টা। তো আবেদন হচ্ছে আজকে থেকে শুরু এবং ৩০ জানুয়ারি পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন কোথায় গিয়ে করবেন, আবেদন করবেন হচ্ছে এই যে এই ঠিকানায় হচ্ছে আপনি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। চলেন আমরা এরপরে যদি দেখি, আমাদের প্রথম যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে আবেদনের যোগ্যতা, আসলে কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো আপনি যদি আপনার বয়স দেখেন, এই এই ৪৭-এর আগে কিন্তু ৩০ বছর যা বয়স পর্যন্ত আবেদন করা গিয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমরা কিন্তু ৩২ বছর পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারবো। অর্থাৎ যাদের বয়স ৩২-এর আগে তারাই কিন্তু কি করতে পারবো, ৩২ বছর পর্যন্তই হচ্ছে আমরা আবেদন করতে পারবো। এখানে একটা জিনিস আমাদের কনফিউশন হয়, সেটা হচ্ছে যে কয়বার আসলে পরীক্ষায় আমরা আবেদন করতে পারবো। এখানে এবার যে সার্কুলার দিয়েছে সেখানে সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। তার মানে আপনার বয়স ৩২ বছর পর্যন্ত যতবার ইচ্ছা আপনি যতবার পাবেন ততবারই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে ৩বার ৪বার ৫বারের কোনো ব্যারিয়ার এখানে কিন্তু নেই। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনার যদি বাংলাদেশের নাগরিক হন আপনি আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এই যে ৪ বছর মেয়াদি যদি ডিগ্রি থাকে আপনার, অর্থাৎ এখানে একটা ব্যাপার আছে যে আপনার অনার্স যদি যে কোনো সাবজেক্টে যদি আপনার অনার্স থাকে তাহলে তো আপনি অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি ধরেন আপনি হচ্ছে ডিগ্রিতে থেকে পড়াশোনা করেছেন, তার মানে কি ডিগ্রিতে ৩ বছরের ইয়া থাকে, কিন্তু আমরা কিন্তু ৩ বছরের হইলে আমাদের একটা মাস্টার্স লাগবে। তাইলেই কিন্তু আমরা আবেদনের যোগ্যতাটা অর্জন করতে
পারবো। তারপরে এখানে একটা জিনিস আপনি নোট করে নেবেন যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনি একের বেশি যদি যে কোনো একটা তৃতীয় শ্রেণী পর্যন্ত কাউন্ট হবে, এর বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমরা জানি যে আমাদের বেশিরভাগ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে থাকে, তৃতীয় শ্রেণী সাধারণত কমই থাকে। সো এখানে টেন্স হওয়ার তেমন কিছুই নেই। আর আপনি বাংলাদেশের নাগরিক হলে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে। আর আমাদের আবেদন ফি দেখেন, এবার নতুন হচ্ছে আমরা দেখেছি এর আগে আমাদের বিসিএস এ আবেদন ফি লাগতো হচ্ছে 700 টাকা, কিন্তু এখন থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদন ফি আমাদের জেনারেল যারা আছে তাদের জন্য আবেদন ফি হচ্ছে 200 টাকা। আর আপনারা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হন, আপনি যদি প্রতিবন্ধী হন অথবা তৃতীয় লিঙ্গের হন, তাহলে আপনার জন্য আবেদন ফি কিন্তু 50 টাকা। তবে এই জিনিসটা কিন্তু আমরা যারা জেনারেলে আছি তারা যেন এটা ভুল না করি যে আমরা জেনারেল ইয়াতে মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখিয়ে 50 টাকায় আবেদন করে ফেলবো। তাহলে কিন্তু আপনি হয়তো পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন, কিন্তু আপনার যখন ভেরিফিকেশন হবে ফাইনালি আপনি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন এখানে। সো এটা করা যাবে না। ঠিক আছে। তারপরে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে ছোট্ট একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে শুধুমাত্র পুলিশ আর আনসার ক্যাডারের ক্ষেত্রে এটা হয় যে আপনি যে কোনো ক্যাডারের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা মেনটেন করে না, কিন্তু পুলিশ এবং আনসার এই দুইটা ক্যাডারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উচ্চতাটা ডিপেন্ড করে। উচ্চতাটা কিন্তু একটা দিয়ে দিয়েছে, যেমন দেখেন পুরুষের জন্য 162 সেন্টিমিটার। তার মানে এখানে প্রায় হচ্ছে পুরুষের হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি যাদের হাইট তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। যেহেতু এগুলো হচ্ছে আপনার ডিফেন্স এরিয়া, এখানে কিন্তু দেখা যায় যে উচ্চতাটা কিন্তু ভেরি করে একটা। ঠিক আছে। তো এখানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি আর নারীর ক্ষেত্রে যে 152 সেন্টিমিটার, মোটামুটি 5 ফিট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর ওজনটা নরমালি আমরা জানি একজন পুরুষের নরমাল 54 কেজির বেশি হয়, এটা নিয়ে আমাদের টেন্স হওয়ার কিছু নেই। এটার চেয়ে বেশি আছেন আপনারা, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি আমরা এই যে দেখেন পদ সংখ্যা দেখে একটু আগে দেখেছি আমরা 3487টা টোটাল পদ ছিল আমাদের ক্যাডার সংখ্যা, এই যে এতজন হচ্ছে পিএসসি নিয়োগ দিবে এই স্মরণকালের ইতিহাসে এবারে কিন্তু সবচেয়ে বেশি পদ। ঠিক আছে। বিসিএস এর ক্যাডারের ক্ষেত্রে। তবে আপনার খুব বেশি খুশি হওয়ার কারণ নেই, কারণ কি জানেন, সেটা হচ্ছে যে দেখেন এই যে জেনারেল ক্যাডারে পোস্ট আছে মাত্র 627টা। তার মানে 3400 পোস্টের মধ্যে মাত্র 627টা কিন্তু জেনারেল ক্যাডার। আর জেনারেল ক্যাডার ব্যাপারটা কি, জেনারেল ক্যাডার হচ্ছে যে এটাতে সাধারণত সব সাবজেক্টের স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে এবং এই পদগুলোতে সে কি বলে ক্যাডার হইতে পারবে। তার মানে আপনি যদি মনে করেন একজন ডাক্তারও চাইলে পুলিশ হতে পারবে, প্রশাসনে যেতে পারবে, আনসারে যেতে পারবে, অডিটে যেতে পারবে, কাস্টমসে যেতে পারবে, পরিবার পরিকল্পনা, খাদ্য সমবায় এগুলোতে যেতে পারবে। একজন ইঞ্জিনিয়ার সেও পারবে, একজন ফিজিক্সের স্টুডেন্ট ফিজিক্স থেকে অনার্স করে এসছে সেও পারবে। তার মানে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো স্টুডেন্ট কিন্তু এই যে পদগুলো এই পদগুলোতে অধিষ্ঠিত হতে পারবে। এটাই হচ্ছে জেনারেল ক্যাডার। ঠিক আছে। তো জেনারেল ক্যাডার আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে দেখেন এবারে পদের মধ্যে পররাষ্ট্র ক্যাডারে আছে 15টি। তার মানে 15 জন নিবে হচ্ছে পররাষ্ট্র ক্যাডার। পররাষ্ট্র ক্যাডারে সবসময় সংখ্যা কম থাকে সাধারণত। তারপরে প্রশাসনে দেখেন সবচেয়ে বেশি, প্রশাসনে কিন্তু এখানে 200টা পদ। তার মানে 200টা আমরা যে ম্যাজিস্ট্রেট গুলো দেখি তারা এটা হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে যায়, অ্যাডমিন ক্যাডার থেকে যায়। সো এখানে হচ্ছে আমাদের 200টা পদ আছে। তারপরে পুলিশ আছে, পুলিশ নিবে হচ্ছে 100 জন। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পরে পুলিশে কিন্তু ভালো 100 জন, মানে অনেক। ঠিক আছে। এছাড়া আরেকটা ক্যাডার আনসার ক্যাডারে 8 জন, অডিটে আছে 23, তারপরে করে আছে 104। দেখেন এই যে দেখেন কর ট্যাক্সেশন যে ক্যাডারটা আছে সেখানে কিন্তু 104 জন। এতজন কিন্তু করে সাধারণত নিতে দেখা যায় না, কিন্তু এবার কিন্তু করে অনেক নিচ্ছে। এবং কর যে ক্যাডার যেটা আছে ট্যাক্স ক্যাডার খুবই লুক্রেটিভ একটা ক্যাডার। ঠিক আছে। সো এখানে কিন্তু 104 জন নিবে। তারপরে কাস্টমসে দেখেন এই যে এবার কাস্টমসেও কিন্তু অনেক বেশি 50টা পদ আছে এখানে এবার কাস্টমসের মধ্যে। তার মানে 50টা কিন্তু হিউজ এই ক্যাডারের ক্ষেত্রে। ওকে। তারপর সমবায় আছে, রেলওয়ে, তথ্য পরিবার পরিকল্পনার মধ্যে এবার অনেকগুলো পোস্ট আছে, 62 জন নিবে। তারপরে খাদ্যে আছে 1 জন আর সমবায় আছে 4 জন। ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 627টা পদ। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল, এটা সবার জন্য। এরপরে আসেন আমরা যদি দেখি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। এই ক্যাডারটা কি, এটা হচ্ছে
ধরেন ডাক্তারদের জন্য মানে যার যার সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। ধরেন একজন মানুষ ডাক্তারি পড়াশোনা করছে, শুধুমাত্র সে ডাক্তারদের জন্য আলাদা একটা ক্যাডার, এটাকে প্রফেশনাল ক্যাডার বলছি বা টেকনিক্যাল ক্যাডার বলছি। ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা সেক্টর আছে, আলাদা ক্যাডার। তারপরে আপনি ফিজিক্সে পড়েছেন, ফিজিক্সের জন্য আলাদা, যেমন শিক্ষা ক্যাডার যেটাকে বলি। কেমিস্ট্রির জন্য আলাদা, সব সাবজেক্টের জন্য তাদের যারা যেই সাবজেক্টে পড়াশোনা করছে সেই সাবজেক্ট রিলেটেড হচ্ছে কাজ করবে গিয়ে, এটাকে বলছি আমরা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পরিসংখ্যানে ক্যাডার আছে 7 জন, তারপর 7 জন নিবে। তারপরে রেলওয়ে প্রকৌশলীতে আছে 11 জন, তথ্যে আছে 25 জন। এই যে দেখেন ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ তথ্য ক্যাডার যেটা, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের 25 জনকে নিবে। জনস্বাস্থ্য প্রকৌশলী নিবে 5 জন, বন আছে, মৎস্যতে খুব ভালো, এদের দেখেন ফিশারিজে আপনার এখানে 30 জনকে নিবে। তারপরে পশু সম্পদে অনেকগুলো পোস্ট দেখেন, পশু সম্পদে আছে 54টা, কৃষিতে আছে, কৃষিতে দেখেন কতগুলো পোস্ট এবার, ঠিক আছে, 221টা পোস্ট, মানে হিউজ নাম্বার কিন্তু কৃষিতে। তার মানে যারা কৃষি থেকে পড়াশোনা করে আসছেন তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা সুযোগ। তবে দেখেন একটা জিনিস দেখেন, এই যে টেকনিক্যাল আমরা জেনারেল এগুলাতে কিন্তু অন্য কেউ আবেদন করতে পারবে না। পশু সম্পদে শুধুমাত্র ওই সাবজেক্ট রিলেটেড স্টুডেন্টরা আবেদন করতে পারবে। আপনার এই যে রেলওয়ে প্রকৌশলীতে শুধুমাত্র ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবে, অন্যরা কিন্তু পারবে না। তো তাইলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন স্বাস্থ্য ক্যাডার, যেটা স্বাস্থ্য ক্যাডার ডাক্তারদের জন্য শুধু, এখানে কিন্তু দেখেন এই যে 1331 জন হচ্ছে যারা এমবিবিএস পাস করে আসছে তাদের জন্য এটা, সহকারী সার্জন যেটা, আর হচ্ছে 30টা হচ্ছে সহকারী ডেন্টাল, এই যে দাঁতের ডাক্তার যেগুলো আমরা দেখি, ঠিক আছে, এরকম নিবে হচ্ছে আমাদের 30 জন। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের টেকনিক্যাল ক্যাডারেই বেশি সময়, যে 3487-র মধ্যে টেকনিক্যাল ক্যাডারে কিন্তু এই যে দেখেন 2850টা পোস্ট, ঠিক আছে। তার মানে বেশিরভাগই হচ্ছে আমাদের টেকনিক্যাল ক্যাডার। এরপরে আসেন অন্যান্য আমরা আমরা ক্যাডার দেখলাম। এবার যদি আমরা নন ক্যাডার একটু দেখি, যে নন ক্যাডারে দেখেন নবম গ্রেডে কিছু ইয়ে আছে। নন ক্যাডারের মধ্যে নন ক্যাডারের ব্যাপারটা হচ্ছে যে মনে করেন আপনি প্রিলি রিটেন পাস করেন, ভাইভাতেও পাস করলেন, কিন্তু আপনি ক্যাডার পদ পেলেন না, তখন কিন্তু আপনার হচ্ছে নন ক্যাডার পদে এই যে বিভিন্ন কিছু কিছু পোস্ট আছে, খুবই ভালো ভালো কিছু পোস্ট আছে, যেগুলোতে কিন্তু আপনি এই যে নবম গ্রেডের পোস্ট পাবেন, 10ম গ্রেডের পাবেন, 12তম গ্রেডের পাবেন, এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন যে গবেষণা কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সহকারী প্রোগ্রামার, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রোগ্রামার লাগে শুধুমাত্র তাদের জন্য এগুলো, হ্যাঁ। তারপরে বৈজ্ঞানিক কর্মকর্তা আছে, এরকম অনেকগুলো আছে। সো এই সবগুলো এই যে এখানে আছে আমাদের, এবার সরাসরি মানে ক্যাডারের সাথে কিন্তু নন ক্যাডারেরও লিস্ট দিয়ে দিয়েছে। তার মানে এই যে সবগুলো মিলিয়ে আপনি এখানে 41 জন নিবে। তার মানে কোনোটার মধ্যে 1 জন, কোনোটার মধ্যে 2 জন, কোনোটার মধ্যে 4 জন, এরকম করে ক্যাডার এখান থেকে কিন্তু আমাদের 41টা নন ক্যাডার নবম গ্রেডের যেগুলো, ঠিক আছে, ফার্স্ট ক্লাস যেগুলো নবম গ্রেড, এই নবম গ্রেডের 41 জনকে নিবে। এরপরে আসেন 10ম গ্রেডের কিছু পোস্ট আছে নন ক্যাডারের, যেমন এই যে খাদ্য পরিদর্শক, সুপারভাইজার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা নির্বাচন অফিসার, এই যে এই পোস্টগুলো কিন্তু মোটামুটি ভালো ভালো পোস্ট এগুলো, ঠিক আছে। এগুলোতে কিন্তু খুবই ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এখানেও আবার এটা হচ্ছে 10ম গ্রেডের, এখানে মোট 154 জনকে নিবে হচ্ছে এই পোস্টগুলোতে। এছাড়া এবার দেখতে পাচ্ছি আমরা এই যে 12তম গ্রেডের আছে একটা পোস্ট শুধুমাত্র, যেখানে 6 জনকে নিবে। তার মানে টোটাল আমরা দেখতে পাচ্ছি নন ক্যাডার পোস্ট আছে 201টি। এটা 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 আসলে একটা মানে প্যাথেটিক একটা ব্যাপার, যে আমাদের এবার কিন্তু নন ক্যাডার পোস্টে লোক সংখ্যা খুব কম নিচ্ছে, ঠিক আছে। সাধারণত আমরা দেখেছি 40তমতে, 38তমতে, 37তমতে প্রায় 3000 4000-এরও বেশি নন ক্যাডার পোস্ট ছিল, যে সেই তুলনায় কিন্তু এবার মাত্র আমাদের 201টা পোস্ট, তার মানে অনেক কম। এরপর আসেন আমরা যদি এই বিভিন্ন ক্যাডারের কোড দেখি, এই যে এগুলো আপনারা এগুলো একটু দেখে রাখবেন, এগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে, পরে গিয়ে আপনার ভাইভাতে জিজ্ঞাসা করে সাধারণত। তো এগুলো সব করে পরবর্তীতে কাজে লাগবে, হ্যাঁ। তো এখানে আমরা বিভিন্ন ইয়াগুলো লিখে দিয়েছি, যেমন অ্যাডমিন ক্যাডারের জন্য কোড কোনটা 110, আনসারের জন্য 118, অডিটের জন্য 112। তো এইভাবে আমরা এখানে অনেকগুলা লিখে দিয়েছি। তো আমাদের যে কি বলে কোড নম্বর যেগুলো আছে জেনারেল ক্যাডারের জন্য, এই সবগুলোর কোড কিন্তু পাশাপাশি দেওয়া আছে। এরপরে আমরা যদি দেখি আমাদের পেশাদার বা কারিগরি যে আছে টেকনিক্যাল ক্যাডার যেগুলো আছে, এগুলোরও কোড দেওয়া আছে এখানে। তার মানে এই কোড অনুযায়ী কিন্তু আপনার সাবজেক্ট দেখে দেখে কিন্তু আপনি এখানে করতে পারবেন, আবেদন করতে পারবেন, হ্যাঁ। তো এখানে যে স্বাস্থ্যর জন্য 410 450 যাদের তারাই কিন্তু ওই সাবজেক্টগুলো থেকে কিন্তু তারা আবেদন করতে পারবে। ঠিক একইভাবে পশু সম্পদের জন্য 270 281 যাদের সাবজেক্ট কোড, শুধুমাত্র তারাই হচ্ছে এখানে আবেদন করতে পারবে। তো এখানে অনেকগুলো আছে, আমি আর এগুলোতে গেলাম না, এখানে অনেকগুলো আছে, এগুলো একটু দেখে নিলেই হবে।
আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস ক্যাডার লিস্টের যে আমরা চয়েসটা যে করব, আমরা বেসিক্যালি দেখেন আমাদের কোন কোন জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে দেখেন, আপনি প্রথমে দেখেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেকেই আমরা দেখি যে এই যে পদের বিভিন্ন পদের দায়িত্ব, সামাজিক মর্যাদা। তার মানে এটার ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ক্যাডার চয়েস করবেন, ক্যাডার চয়েস যখন করবেন আপনাকে কিন্তু এই যে একটা হচ্ছে আবেগের বশবর্তী হয়ে আমরা কিন্তু দেখা যায় এক বড় ভাই পুলিশে আছে, তো সেটা দেখে হচ্ছে আমরা আবেদন করে ফেলতেছি। বা মনে করেন এক ইউনিভার্সিটির কোনো ভাই, সে হচ্ছে একটা ভালো পোস্টে আছে, সেটা দেখে হচ্ছে আমরা আবেদন করে ফেলতেছি। এটা করলে কিন্তু হবে না, আপনি আবেগে বশবর্তী হওয়া যাবে না। ঠিক আছে, আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে এই চাকরিটা হলে কিন্তু আপনাকে মিনিমাম 25 বছর, 20 থেকে 25 বছর সার্ভিস দিতে হবে। তার মানে আপনার মন থেকে যেই ক্যাডারটা ভালো লাগবে, আমরা সুযোগ সুবিধা একটু পরে বলে দিব, এগুলো মন থেকে যেটা ভালো লাগবে আপনি সেটাতে কিন্তু আবেদন করবেন। যদিও বিভিন্ন ক্যাডারের সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে প্রমোশন, পদসোপান, কর্মসংস্থান ও কাজের পরিবেশের উপরে ডিপেন্ড করেও অনেকে কিন্তু ক্যাডার কি বলে চয়েস দেয় বা চয়েস দেওয়া উচিত। আপনি দেখবেন যে প্রমোশন কেমন, একটা ক্যাডার যখন সিলেক্ট করবেন দেখবেন তার প্রমোশনটা কেমন হয়, তারপরে হচ্ছে পদোন্নতি কেমন হচ্ছে, কর্মস্থলটা কোথায় হচ্ছে, সেটা মফস্বল কোনো এরিয়াতে নাকি ঢাকার ভিতরে, আপনি মানে থাকতে চাচ্ছেন কেমন পরিবেশে, সেটার সাথে মিলতেছে কিনা, কাজের পরিবেশ ভালো কিনা, এই জিনিসগুলো দেখে কিন্তু আপনার ক্যাডার চয়েসটা দিলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনি আরো কি কি জিনিস মাথায় রাখবেন, যেমন দেখেন এই যে প্রার্থীর ব্যক্তিগত বা পারিবারিক পছন্দ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যে নর্মালি আপনি নিজের পছন্দটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন বেশি। ঠিক আছে, যে মানুষজন অ্যাডমিন ক্যাডারকে বেশি পছন্দ করতেছে কিন্তু আপনি পছন্দ করেন না, প্রেশার নিতে পারেন না, তাহলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না। সো আপনার নিজ থেকে নিজের যেটা পছন্দ সেই অনুযায়ী ক্যাডারটা সিলেক্ট করাই কিন্তু ভালো। ঠিক আছে, অনেকে আছে যেমন পারিবারিক পছন্দে করে, যে বাবা চাচ্ছে এটা হতে, মা চাচ্ছে এটা হতে, এইভাবে করলে দেখা যায় যে খুব একটা হয় না, মানায় নিতে কষ্ট হয়ে যায় তাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে আপনি যে বেতন ভাতা বা অর্থনৈতিক সচ্ছলতার দিকে খেয়াল রেখেও কিন্তু আপনাকে ক্যাডার চয়েস করতে হবে। আমরা একটু পরে বলে দিচ্ছি আপনার, আমরা একটা দিয়ে দিব আপনাদেরকে। দেখেন, যে ক্যাডারগুলো পেতে বেশি নম্বরের প্রয়োজন, আমরা নর্মালি যেটা দেখি যে আমাদের যে বিভিন্ন এই ক্যাডার সার্ভিসের যে পোস্টগুলো আছে, এর মধ্যে বিসিএস এ দেখা যায় যে হিউজ কম্পিটিশন, প্রায় লাখ লাখ স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করে। ঠিক আছে, 4 থেকে 5 লাখ স্টুডেন্টের মধ্যে কিন্তু এখানে কম্পিটিশনটা হয়। সো দেখা যায় যে যে এখানে যে কম্পিটিশনটা হয়, এখানে সবচেয়ে বেশি স্টুডেন্টরা যেই ক্যাডারগুলোকে বেশি পছন্দ করতে দেখা যায়, এর মধ্যে যেমন হচ্ছে পররাষ্ট্র ক্যাডার, সবচেয়ে লুক্রেটিভ ক্যাডার ধরা হয়েছে পররাষ্ট্র ক্যাডারকে। ঠিক আছে, তারপরে আছে পুলিশ আছে, প্রশাসন আছে, যেগুলোকে আমরা অ্যাডমিন পুলিশ বলি, তারপরে বিশেষ কাস্টমস, ট্যাক্স, অডিট ক্যাডার আছে, আনসার, তথ্য, এই ক্যাডারগুলোতেই কিন্তু সাধারণত দেখা যায় স্টুডেন্টরা বেশি সামনের দিকে রাখে এই ক্যাডারগুলোকে। এটা রাখার কারণও আছে, আমরা একটু পরেই বুঝতে পারবেন যে কারণগুলো কি, আমরা একটু পরে আসতেছি। ঠিক আছে, আচ্ছা, আমরা এরপরে দেখি যে ক্যাডার লিস্টের পছন্দক্রম বা সিরিয়ালটা যদি আমরা একটু দেখি। এখানে দেখেন, আপনি মনে রাখবেন এই যে ক্যাডারের মধ্যে আমরা আমরা এই যে এখানে যে আমরা যেভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছি, আপনি এইভাবেই যে আপনাকে লিস্ট করতে হবে বা চয়েস করতে হবে সেটা কিন্তু না। আমি আবারও বলছি যে আপনার নিজের পছন্দটা আগে দেখবেন। ঠিক আছে, তবে সবচেয়ে বেশি দেখা যায় যেটা, যে বিসিএস যে পররাষ্ট্র ক্যাডার যেটা আছে, এই পররাষ্ট্র ক্যাডারটা আপনি যদি কি বলে ইংরেজিতে যদি ভালো হন তাহলে এই ক্যাডারটা আপনি যদি মনে চায় যে না আমি এই ক্যাডারটা জন্য আবেদন করব, তাহলে আপনি এটা রাখবেন এক নাম্বার চয়েস। এটার কারণটা হচ্ছে যে এই পররাষ্ট্র ক্যাডারে সাধারণত যেটা দেখা যায়, এমনিই তো পোস্ট সংখ্যা কম, 15-20 জনের বেশি নেয় না কখনোই, এবং এখানে আপনি পররাষ্ট্র ক্যাডার পেতে গেলে আপনাকে কিন্তু সবচেয়ে বেশি মার্কস পেতে হবে, মানে প্রথম সিরিয়ালের 15-20 জনের মধ্যেই থাকতে হবে, তাহলেই আপনি পররাষ্ট্র ক্যাডার পাবেন। মানে যতগুলো ক্যাডার আছে এর মধ্যে নির্ভেজাল এবং সবচেয়ে বেশি লুক্রেটিভ ক্যাডার হচ্ছে কিন্তু এই পররাষ্ট্র ক্যাডার। হ্যাঁ, তো এই কারণে আপনি যদি এটা চয়েস লিস্টে রাখেন তাহলে এক নম্বরেই রাখবেন, আর না হলে এটা না দেওয়াটাই বেটার। ঠিক আছে, তো এরপরে সাধারণত দেখা যায় এই পররাষ্ট্রের পরে হচ্ছে কেউ পুলিশ প্রশাসনকে দেয় 2 নম্বরে,
পুলিশকে দেয় 3 নাম্বারে। আবার কেউ পুলিশ বেশি পছন্দ করে তাহলে পুলিশ দেয় 2 নাম্বার আর প্রশাসন দেয় 3 নাম্বার। সো আপনি যে কোনো একটাকে 2 নাম্বার আর 3 নাম্বারে রাখতে পারেন। তারপরে অনেকে আছে যে পুলিশ প্রশাসনের পরে যে ট্যাক্স আর কাস্টমকে রাখে। তার মানে ট্যাক্সকে আপনি 4 নাম্বার, কাস্টমকে 5 নাম্বার, অথবা কাস্টমকে 4 নাম্বার, ট্যাক্সকে 5 নাম্বারে রাখতে পারেন। তারপরে আপনি জাস্ট উল্টায়া, যেমন দেখেন এখানে ট্যাক্স আর কাস্টম, ঠিক একইভাবে কাস্টমস এবং ট্যাক্স। এরপরে আপনি অডিটকে রাখতে পারেন অথবা আনসারকে রাখতে পারেন, বা আমরা আনসারকে আগে দিয়ে অডিটকে পরে দিয়ে আমরা কিন্তু করতে পারি। এগুলোর পদমর্যাদা যেমন আরো আছে, আনসার, অডিট, তারপরে হচ্ছে সমবায় তথ্য, তথ্য সমবায়। আপনি এগুলো একটা আকপিস করে কিন্তু আপনি ক্যাডার চয়েসটা করতে পারেন। তার মানে আমি যদি বলি আপনি পররাষ্ট্র ক্যাডার 1 নম্বরে রাখলে মানে দিতে চাইলে 1 নম্বরে থাকবে, না হলে বাদ। এছাড়া আপনি মনে করেন প্রশাসন দিলেন, প্রশাসন, তারপরে 3 নম্বরে দিলেন হচ্ছে বা পুলিশ দিলেন, ঠিক আছে, পুলিশ। তারপরে হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে কাস্টমসকে দিলাম, কাস্টমস। তাহলে কাস্টমসের পরে কি আসবে, ধরেন ট্যাক্স। এগুলো খুবই লুক্রেটিভ ক্যাডার, ঠিক আছে। তারপর এই ট্যাক্স, তারপরে হচ্ছে এভাবে। এরপরে আপনি অডিট দিলেন, অডিটের পরে আনসার দিলেন, আনসার। আবার অনেকে মনে করেন যে না আমি পুলিশ 2 নম্বরে দিব না, পুলিশকে সামনে দিব, প্রশাসনকে তারপরে দিব। হ্যাঁ, ইচ্ছা আপনি রাখতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করবেন এখান থেকে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, এরপরে আসেন ক্যাডার আরো কিছু ব্যাপার আছে, যেমন দেখেন বোথ ক্যাডারের ক্ষেত্রে। তার মানে বোথ ক্যাডারের ব্যাপারটা কি, আমরা একটু আগে দেখেছি যে জেনারেল ক্যাডার আর হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। জেনারেল ক্যাডারে বলেছিলাম যে যে কোনো সাবজেক্ট থেকে আপনি এই ক্যাডারগুলোতে আবেদন করতে পারবেন, আর টেকনিক্যাল ক্যাডার হচ্ছে শুধুমাত্র ওই সাবজেক্টের জন্য, ঠিক আছে। তো আর বোথ ক্যাডারটা কি, বোথ ক্যাডারটা হচ্ছে যে আপনার মনে করেন একটা সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন, সেটার জন্য তো আপনি জেনারেল ক্যাডার পাচ্ছেনই, পাশাপাশি যদি টেকনিক্যাল ক্যাডারেও আপনার ওই সাবজেক্টে পোস্ট থাকে, তার মানে আপনি কিন্তু বোথ ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবেন। আর বোথ ক্যাডারে যদি অ্যাপ্লাই করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পোস্টের সংখ্যা বেড়ে গেল, আপনার চান্স পাওয়ার রেশিওটা কিন্তু বেড়ে গেল। সো এই জিনিসটা খেয়াল করে আমরা যে আমাদের যদি বোথ ক্যাডার অপশন থাকে, অবশ্যই আমরা চেষ্টা করব বোথ ক্যাডারে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আমরা তারপরে যদি দেখি আমাদের ক্যাডার লিস্টের এই যে বোথ ক্যাডার যদি থাকে, আমরা কিন্তু এই যে আমাদের মনে করেন জেনারেলে প্রথমে সিলেক্ট করলেন, প্রথমে জেনারেলটা এই যে পররাষ্ট্র দিলেন, যদি 1 নম্বরে দিতে চান তাহলে দিবেন, না হলে বাদ দিলেন। ধরেন প্রশাসন 1 দিলেন, পুলিশ 2, তারপরে ট্যাক্স 3, তারপরে কাস্টমস 4, তারপরে হচ্ছে অডিট 5, আনসার। এভাবে জেনারেল গুলো দেওয়ার পরে আপনার যেহেতু বোথ ক্যাডারে অ্যাপ্লাই করছেন, তার মানে টেকনিক্যাল ক্যাডার গুলোও কিন্তু আপনার ইয়াতে আসবে। তখন আপনি চাইলে এই যে নিচে কিন্তু আপনার টেকনিক্যাল ক্যাডারটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা হচ্ছে বোথ ক্যাডারের জন্য। আবার অনেকে আছে যেটা করে, সেটা হচ্ছে যে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারকে দ্বিতীয় স্থানে রাখে। কারণ অনেকে চাচ্ছে কি যে আমি জেনারেল ক্যাডারটা তার পছন্দ না, সে চাচ্ছে যে তার সাবজেক্টের যে ক্যাডার আছে সেটাই সে বেশি পছন্দ করতেছে। তার মানে সেটাকে তাহলে কি সেটাকে আপনি আগে এগিয়ে দিতে পারেন। তাহলে মনে করেন যে প্রশাসন আর পুলিশকে 1-2 রাখলো, রাখার পরে হচ্ছে সে হচ্ছে তার সাবজেক্টটা দিয়ে দিল, যেই সাবজেক্টের ক্যাডার পাবে সেই সাবজেক্টটাকে ওই দ্বিতীয় নম্বরে চয়েস লিস্টে দিয়ে দিল, পরে বাকিগুলো আপনি সিলেক্ট করে দিল। এটাও একটা অপশন হতে পারে, আপনি এইভাবেও চাইলে কিন্তু ক্যাডার লিস্টের ইয়াটা কিন্তু দিতে পারবেন। তারপরে আসেন যে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারকে প্রথম স্থানে রেখে, তাহলে প্রথম স্থানের ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বলছিলাম যে আপনি যদি এটাই চাচ্ছেন যে না আমি জেনারেল ক্যাডারে যাবই না, যদি আমার অপশন থাকে এখানে, যদি আমি আমার সাবজেক্টের ক্যাডার পেয়ে যাই তাহলে আমি এটাইকে নিব, তাহলে আপনি 1 নাম্বার চয়েসের মধ্যে এটা রাখতে পারেন, আর বাকিগুলোকে আপনি নরমালি আপনার মতো করে সাজিয়ে দিতে পারেন, ঠিক আছে। তার মানে আপনি প্রথমে রাখলেন আপনার জেনারেল টেকনিক্যাল ক্যাডার, তারপরে পুলিশ দিলেন অথবা প্রশাসন দিলেন, এরপরে দিলেন। দেখেন সিরিয়াল কিন্তু সব কিন্তু একই জিনিস আসতেছে, এই জিনিসগুলো, ঠিক আছে। তার মানে 1 2 3 4 করে এগুলো সাজিয়ে ফেলবেন, এগুলো কাস্টমস ট্যাক্স 3 4 5 6 এভাবে করে আপনি কিন্তু করতে পারেন। তাহলে প্রশাসন, পুলিশ, তারপরে ট্যাক্স, তারপরে হচ্ছে অডিট, আনসার, তারপরে আনসার, অডিট, আগে পিছিয়ে করে আপনি এই সিরিয়ালটাই কিন্তু চাইলে মেনটেন করতে পারবেন। এরপর আসেন শুধুমাত্র একটা, যদি অনেকেই আছে শুধু একটা জেনারেল বা টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারকে দেয়, তার মানে আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন যে না আমি শুধুমাত্র শিক্ষা ক্যাডারটাই নিব, শুধু শিক্ষা ক্যাডার, এই কারণে অনেকে এটা করে। তাহলে কি হলো যে মনে করেন আপনি গণিতে পড়াশোনা করছেন, আপনি চাচ্ছেন শুধুমাত্র গণিতের শিক্ষক হবেন, তাহলে ওই একটা ক্যাডারই চয়েস করে দিলেন যেটা শিক্ষা ক্যাডারের মধ্যে গণিত আপনার সাবজেক্ট ওয়াইজ, যেটা বাকিগুলো আপনার জেনারেল ক্যাডারও গেলেন না, টেকনিক্যাল অন্যান্য পোস্টগুলো তো আর সিলেক্ট করলেন না, সেটাও কিন্তু অপশন হতে পারে, আপনি চাইলে সেভাবেও কিন্তু চয়েসটা করতে পারবেন, লিস্টিংটা করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন
আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে লাইভ এমসিকিউতে যেহেতু আপনারা এখানে অনেক দিন ধরে পরীক্ষা টরীক্ষা দেন সব সময়, আপনারা জানেন যে আমাদের বর্তমানে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, এখানে অফার চলতেছে। যে আপনারা জানেন যে আমাদের লাইভ এমসিকিউতে নর্মালি যে পরীক্ষা হয়, পরীক্ষা সিস্টেমে আমাদের বার্ষিক একটা প্যাকেজ আছে। যে বার্ষিক প্যাকেজে দেখা যাচ্ছে যে নর্মালি যেটা ছিল 1499 টাকা এক বছরের জন্য, সেটা আপনি পাচ্ছেন 1199 টাকা। তার মানে এখানে 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। আর এখানে আপনি দেখেন অনেকে আছেন যারা হচ্ছে যে করার জন্য যে অন্যান্য কোচিং সেন্টারে যদি আমরা দেই ভর্তি হই, অনেক টাকা লাগে আমাদের। কিন্তু আমরা যেটা করতেছি, আমাদের কিন্তু এখানে একেবারে ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে দেখেন 1 বছর প্রিপারেশন নিতে পারবেন মাত্র 1199 টাকা। এখানে কিন্তু আপনি ভিডিও পাবেন, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ভিডিও পাবেন, পিডিএফ পাবেন, ঠিক আছে, টপিক ভিত্তিক আপনার পাবেন, ভিডিও পাবেন। সো এইবার এরকম বিভিন্ন প্যাকেজ কিন্তু আপনি পাবেন 1 বছর টোটাল। আপনার যে যাই চান সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের 10 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর যদি কেউ 6 মাসের অফার নিতে চান সেটাও কিন্তু আমাদের এখানে আছে, যেটা রেগুলার প্যাকেজ ছিল হচ্ছে 999 টাকা, যেটা আপনি 850 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন বাকিগুলো যদি দেখি আমরা, কিছু গুরুত্বপূর্ণ ক্যাডারের বিস্তারিত যদি আমরা দেখি। এই যে আপনি যে ক্যাডার চয়েসটা করবেন, আপনি এই জিনিসটা বুঝতে পারলে কিন্তু আপনার ক্যাডার চয়েসটা আপনার জন্য ইজি হবে করতে। আমরা যদি প্রথমে একটু পররাষ্ট্র ক্যাডার নিয়ে আলোচনা করি, পররাষ্ট্র ক্যাডারের ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে পররাষ্ট্র ক্যাডারটা হচ্ছে বাংলাদেশের যতগুলো এই যে 26টা ক্যাডার আছে, এর মধ্যে কিন্তু এই পররাষ্ট্র ক্যাডারটা হচ্ছে সবচেয়ে বেশি লুক্রেটিভ ক্যাডার। এটার পদায়নটা কিন্তু খুব সফটলি হয়, ঠিক আছে। তো এই কারণে দেখা যায় প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়। এই কারণে দেখা যায় যে একেবারে প্রথম দিকে না হলে কিন্তু আপনার কিন্তু এই ক্যাডারে পাওয়ার সম্ভাবনা কম থাকে সাধারণত। তো পররাষ্ট্র ক্যাডারে দেখা যায় আপনার সরাসরি যেটা হবে যে অন্যান্য ক্যাডারের চাইতে প্রতিযোগিতা একটু বেশি হয় এখানে। তো আপনাকে একটু বেশি নাম্বার পেতে হবে এই পররাষ্ট্র ক্যাডারটা আপনাকে পেতে হলে। এছাড়া এই পররাষ্ট্র ক্যাডারে আপনাকে যেটা জানতে হবে, দেখেন পররাষ্ট্র ক্যাডার মানে আপনাকে কিন্তু আপনার পদায়নটা কিন্তু দেশের বাইরে বেশি, অন্যান্য আমাদের বাংলাদেশের যে অন্যান্য দেশের যে দূতাবাসগুলো আছে, মিশনগুলো আছে, সেখানে কিন্তু পদায়ন হবে। তাহলে কি হবে? তাহলে মনে করেন আপনার পদায়নটা হলো, ধরেন যে নেপালে পদায়ন হলো, তাহলে সেখানে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই দেশের, বাংলাদেশের সাথে ওই দেশের যে সম্পর্ক, এই সম্পর্ক বর্তমান যে অবস্থায় আছে আপনার সেটা মেনটেন রাখার চেষ্টা করতে হবে। এছাড়া যেটা করতে হবে যে ওই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন জিনিস ব্র্যান্ডিং তাদের সামনে তুলে দেওয়া, তারপরে ওই দেশে যদি কোনো বাঙালি থাকে তাদের স্বার্থ সুরক্ষা করা, এই সব কাজগুলো কিন্তু আপনাকে করতে হয়। এরপরে ওই দেশে যে আপনি থাকবেন তাদের যে দেশের যে রাজনীতি আছে সেই সম্পর্কে আপনি আপডেট থাকা, ভূ রাজনীতি সম্পর্কে আপডেট থাকা, এই জিনিসগুলো কিন্তু পররাষ্ট্র ক্যাডারে সাধারণত এই জিনিসগুলোই কিন্তু খেয়াল রাখতে হয়। এরপরে দেখেন যে আপনি এই পররাষ্ট্র ক্যাডারের সুবিধা যদি আপনি একটু দেখেন, যে পররাষ্ট্র ক্যাডারে কোনো রাজনৈতিক চাপ নাই। যেহেতু কোনো রাজনৈতিক চাপ নাই, আপনি নির্ভেজাল ভাবে কিন্তু আপনার লাইফ লিড করতে পারবেন, এটা হচ্ছে একটা সুবিধা। তারপরে দেখেন আপনি কূটনৈতিক পাসপোর্ট পাবেন। আপনি যদি একজন পররাষ্ট্র ক্যাডার হন, আপনি লাল কালারের একটা কূটনৈতিক পাসপোর্ট পাবেন। আপনি ভিআইপি মর্যাদায় কিন্তু আপনি বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারবেন, ঠিক আছে। তো এছাড়া দেখেন আপনার পদায়নটা কিন্তু প্রথমে বিভিন্ন অধিদপ্তর হলো, পরে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা প্রথমে কিন্তু আপনার মন্ত্রণালয়ে পদায়িত হবে, মানে যে কোনো মন্ত্রণালয়ে আপনার সহকারী সচিব হিসেবে কিন্তু আপনার পদায়ন হবে, ঠিক আছে। এছাড়া আপনার দেখেন আপনি যদি দেশের বাইরে যদি আপনার পদায়ন হয়, তাহলে যেটা হয় একজন পররাষ্ট্র ক্যাডার দেশে যে নর্মাল বেতন পায় নিয়মিত, তার পাশাপাশি দেখেন অতিরিক্ত $1200 বাইরে থাকলে প্রত্যেক মাসে হচ্ছে $1200 করে সে মাসিক ভাতা পাবে। তাহলে $1200 যদি চিন্তা করেন মাসে মানে 1.5 লাখ টাকার মতো, প্রায় 1,30,40,000 টাকার মতো পড়ে। এটা হচ্ছে আপনার নর্মাল বেতনের পাশাপাশি কিন্তু এটা পাবেন। তার মানে এটা হিউজ একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন বৈধ উপায়ে, ঠিক আছে। এছাড়া আপনি কি করতে পারেন, আপনি এই যে ট্যাক্স বিহীন বিভিন্ন দেশ থেকে, আপনি বাইরের কান্ট্রি থেকে ট্যাক্স ফ্রি কিন্তু গাড়ি, তারপর হচ্ছে পণ্য ক্রয় করার কিন্তু সুবিধা আপনি পাবেন এখানে। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে, বিদেশে যে রাষ্ট্রীয় অনুষ্ঠান আছে সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে কূটনৈতিক মর্যাদায় অংশগ্রহণের কিন্তু সুবিধাটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে পররাষ্ট্র ক্যাডারের প্রতিনিধি কম থাকায় রাষ্ট্রদূত পর্যন্ত পদোন্নতি হওয়ার সুযোগ আছে। রাষ্ট্রদূত পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন এখানে। তার মানে অনেক সুবিধা আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন যে যে কোনো ক্যাডারেরই
সুবিধা যেমন আছে, কিছু কিছু অসুবিধাও আছে। ঠিক আছে, অসুবিধাটা কেমন? যেমন দেখেন, আপনি চাকরি শুরুতে কোনো গাড়ি পাবেন না, এটা হচ্ছে একটা অসুবিধা। তার মানে আপনাকে ট্রান্সপোর্ট অন্যের সাথে শেয়ার করে হচ্ছে চলাফেরা করতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে হচ্ছে আপনাকে প্রথম দিক থেকে প্রথমে একটু কাজের চাপ থাকবে। একটা বড় অসুবিধা ধরা হয় পররাষ্ট্র ক্যাডারে, যেটা সেটা হচ্ছে আপনার আপনার যে পদায়ন হবে, আপনার দেশে যদি আপনার 3 বছর থাকে, তাহলে বাইরে আপনাকে 6 বছর থাকতে হবে। তার মানে 2টা মিশনে আপনাকে কিন্তু 3 বছর 3 বছর করে বাইরে বেশি থাকতে হবে। তো এটা একটা অসুবিধা মনে করে অনেকে। এই হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের অসুবিধা আর কি। এই যে 2 বছরের জন্য আপনার দেশে মন্ত্রণালয়ে পদায়িত হবেন, এছাড়া বাইরে কিন্তু আপনাকে কিন্তু আরো এই যে 6 বছরের মধ্যে 2টা মিশন দেশের বাইরে, আর একটা মিশন হচ্ছে দেশের মধ্যে আপনাকে থাকতে হবে। এটা একটা অসুবিধা পররাষ্ট্র ক্যাডারের। তো পররাষ্ট্র ক্যাডার যদি আপনি পান, দেখেন আপনার পদ প্রথমে আপনার সিনিয়র, আপনি হচ্ছে সহকারী সচিব হিসেবে জয়েন করবেন। আপনার যখন পদায়ন হবে তখন আপনি সহকারী সচিব হিসেবে জয়েন করবেন। পরে আস্তে আস্তে আপনার পদোন্নতি হওয়ার মাধ্যমে সহকারী, সিনিয়র সহকারী সচিব, পরিচালক হতে হতে এভাবে আপনি কিন্তু কি বলে একেবারে সচিব পর্যন্ত যেতে পারবেন, বা পররাষ্ট্র সচিব পর্যন্ত কিন্তু আপনি যেতে পারবেন। আর যদি আপনার মিশনের মধ্যে বা দূতাবাসে যদি আপনার পদায়ন হয়, তাহলে আপনার যে থার্ড সেক্রেটারি থেকে শুরু করে আস্তে আস্তে পদোন্নতি হতে হতে আপনি অ্যাম্বাসেডর পর্যন্ত কিন্তু যেতে পারবেন। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছেন যে পররাষ্ট্র ক্যাডার অনেক সুযোগ সুবিধা। এই কারণে পররাষ্ট্র ক্যাডারকে কেউ চাইলে আপনি 1 নম্বরে রাখবেন, আর যদি না রাখতে চান, যে না আমি ইংলিশে ভালো না, খুব একটা ইংলিশে একটু ইয়ে আছি, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি এই বাইরে বাইরে দেশের বাইরে বাইরে থাকতে পারবো না, তাহলে আপনি এটাকে চয়েসে না দেওয়াটাই বেটার। আর যদি রাখেন তাহলে 1 নম্বরে রাখবেন। এরপর আসেন আমাদের যদি দেখি বিসিএস প্রশাসন ক্যাডার। এই পররাষ্ট্র ক্যাডারের পরে আরেকটা গুরুত্বপূর্ণ, আরেকটা লুক্রেটিভ ক্যাডার হচ্ছে কিন্তু এই প্রশাসন ক্যাডার। তো প্রশাসন ক্যাডারে যদি আপনাকে প্রশাসন ক্যাডার পান, তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে দেখেন। আপনার কাজ হচ্ছে যে ভিআইপি দেরকে প্রটোকল দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে একটা কাজ। তারপরে হচ্ছে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, এই যে বিভিন্ন জায়গায় দেখেন রেড দেয়, ঠিক আছে, বাজারে যে ম্যাজিস্ট্রেটরা রেড দেয়, এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপরে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা। তার মানে আইন শৃঙ্খলা রক্ষা করা মানে হচ্ছে কোথাও কোনো গন্ডগোল লাগলো, কোথাও আগুন লাগলো, কোথাও ইয়া হলো, তখন কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে, গিয়ে কিন্তু এগুলোকে সামাল দিতে হবে। তার মানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপরে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আপনাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। তাহলে বিসিএস প্রশাসন ক্যাডারের আমরা যদি সুযোগ সুবিধাগুলো একটু দেখি, যে এখানে কি কি সুযোগ সুবিধা আছে। মনে রাখবেন, আপনার এই এই যে সচিব হয়, আমাদের মন্ত্রণালয়ের যে সচিব হয়, প্রশাসন ক্যাডার থেকে কিন্তু 70% সচিব যায় হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে। অন্যান্য ক্যাডারের চাইতে এই ক্যাডারে কিন্তু কাজের বৈচিত্র্য বেশি, বিভিন্ন সেক্টরে কাজ করতে হয় তাদেরকে। তার মানে এখন এটা নিয়েই কিন্তু কথাবার্তা চলতেছে। এখন এই যে আমাদের সংস্কার কমিটি আছে, জনপ্রশাসন সংস্কার কমিটি, তারা কিন্তু এটাকে 50%-এ আনার সুপারিশ করার চেষ্টা করতেছে, যেটার জন্য আমাদের অ্যাডমিন ক্যাডার যারা আছেন তারা কিন্তু আন্দোলন করতেছেন, এটা আপনারা জানেন। তো এখান থেকে দেখেন, এরপরে হচ্ছে আর কি সুযোগ সুবিধা আছে। আপনি কাজের বৈচিত্র্য পাবেন এখানে। ঠিক আছে, অনেক বিভিন্ন সেক্টরে আপনাকে কিন্তু কাজ করা লাগতে পারে, বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, এগুলোতে আপনি কাজ করার সুযোগ পাবেন। তারপরে হচ্ছে দেশে বা বিদেশে আপনি কিন্তু সরকারি খরচে কিন্তু আপনি আপনি প্রশিক্ষণ নিতে যেতে পারবেন, উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন কিন্তু আপনি এই প্রশাসন ক্যাডার থেকে। ঠিক আছে, এছাড়া এই যে আপনি মোবাইল কোড পরিচালনা করার সুযোগ পাবেন আপনি প্রশাসন ক্যাডার থেকে। তাছাড়া দেখেন, আপনি প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা কি করে, এই যে সরকার থেকে গাড়ি, তারপরে হচ্ছে বাংলোর কিন্তু সুবিধা পায়। আপনি যখন ডিসি হবেন, তখন কিন্তু আপনার নিজস্ব, আপনার এসিলেন্ট হলে, তো ইউএনও হলো, তখন কিন্তু আপনার নিজস্ব গাড়ি থাকবে, আপনার একটা বাংলো দিব, যেখানে আপনার পদায়ন হবে সেখানে একটা বাংলো থাকবে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদের সুবিধা প্রশাসন ক্যাডারের। তো আমি বলছিলাম যে যে কোনো ক্যাডারেরই সুবিধাও আছে, অসুবিধাও কিন্তু আছে। অসুবিধার মধ্যে কি দেখেন তো, অসুবিধা হচ্ছে এইখানে কিন্তু আপনার অন্যান্য ক্যাডারের চাইতে এখানে কিন্তু এই যে দেখেন রাজনৈতিক চাপ থাকে। তাহলে যেহেতু রাজনৈতিক চাপ, আপনাকে এটা আগেই মাথায় রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে প্রশাসন ক্যাডারে অনেক সুযোগ সুবিধা, অনেক পাওয়ার আছে, ঠিক আছে, কাজের প্রেশারও কিন্তু বেশি। এখানে যেমন পাওয়ার আছে, এখানে কাজের প্রেশার সবচেয়ে বেশি। আপনাকে এমনও সময় যাবে যে আপনাকে 7 দিন ডিউটি করতে হবে, এমনও সময় যাবে আপনাকে রাতে 10টা-12টা পর্যন্ত ডিউটি করতে হবে। কাজের প্রেশার বেশি, পাওয়ার বেশি, এই কারণে সুযোগ সুবিধাও বেশি, আবার অসুবিধাও কিন্তু আছে এটার মধ্যে। ঠিক আছে, তার মানে আপনাকে কিন্তু ঝামেলা পোহাতে হবে অনেক। তারপরে এখানে এই দেখেন, অন্যান্য ক্যাডারের চেয়ে প্রশাসন ক্যাডারে কাজের বৈচিত্র্য বেশি হয়, এই পদে এটা বদলিও কিন্তু বেশি হয় সাধারণত।
তো প্রশাসন ক্যাডার আপনি মনে করেন আপনি যদি প্রশাসন ক্যাডার পান তাহলে আপনি প্রথমে জয়েন করবেন হচ্ছে সহকারী কমিশনার হিসেবে, তারপর এখান থেকে পদোন্নতি পেয়ে আপনি অ্যাসিলেন্ট হবেন, তারপর থেকে আপনি ইউএনও হবেন, সেখান থেকে ডিসি হবেন। এভাবে আস্তে আস্তে আপনি কিন্তু, যেহেতু সচিবদের বেশিরভাগই হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে যায়, আপনি কিন্তু মিনিমাম যুগ্ম সচিব পর্যন্ত যাওয়ার একটা চান্স থাকে। এছাড়াও অনেকে তো সচিব, সিনিয়র সচিব পর্যন্ত কিন্তু তারা কিন্তু পদোন্নতি পেতে পেতে যায়। ঠিক আছে, তো এখানে প্রমোশনটা কিন্তু অনেক স্মুথ, এখানে কিন্তু প্রমোশনটা অনেক স্মুথ হয়, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আসেন প্রশাসনের পরে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাডার হচ্ছে পুলিশ ক্যাডার, যেটার মধ্যে অনেকের স্বপ্ন থাকে যে আমি পুলিশ হব। এই যে পুলিশ হলে আপনার আপনার দেখেন কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন। পুলিশ হলে প্রথমেই হচ্ছে আপনার রাজশাহী ইউনিভার্সিটি দেখেন সারদা একাডেমিতে, যেটা রাজশাহী সারদা একাডেমি, এখানে আপনি 1 বছরের একটা ট্রেনিং পাবেন, একটা মাস্টার্সের সম পরিমাণ কিন্তু একটা আপনি ডিগ্রি সুযোগ পাবেন এখানে। ঠিক আছে, তারপরে দেখেন এই ক্যাডার যদি পুলিশ হন তাহলে আপনি রেশন, সরকারি রেশন পাবেন, আপনার বেতন ভাতার সাথে সাথে কিন্তু আপনি রেশন পাবেন। তারপরে দেখেন তো এই যে চাকরির শুরুতে আপনি গাড়ি পাবেন, বাংলো পাবেন, তার মানে এগুলো কিন্তু অনেক। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই পুলিশ ক্যাডারে জয়েন করার পর আপনার চাকরির বয়স 3 থেকে 5 বছর হলে এরপরে কিন্তু আপনি মিশনে বিভিন্ন দেশে যেতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি মিশনে যান আপনার মিনিমাম 30 থেকে 50 লক্ষ টাকা এক একটা মিশনে কিন্তু আপনি আয় করতে পারবেন। তাহলে এইভাবে কিন্তু দেখা যায় একজন পুলিশ ক্যাডার 3 থেকে 4 বার কিন্তু মিশন যাওয়ার সুযোগ কিন্তু পায়। যার যদি আপনার পদোন্নতি আরো বেশি হয়, উপরে যান, তখন কিন্তু আরো বেশি আপনার মিশনে কিন্তু যাওয়ার সুযোগ থাকে। সো এটা অনেক বড় একটা সুযোগ, এই যে আপনি মিশনে অংশগ্রহণ করতে পারবেন। তারপরে হচ্ছে এগুলোই। তো আপনারা জানেন যে এই ক্যাডারে যেহেতু পাওয়ার, কারণ একেবারে জনগণের সাথে মিশে কাজ করার সুযোগ থাকে, তার মানে আপনার ফ্যামিলি কিন্তু সেফ থাকবে। আপনি যদি পুলিশে থাকেন তাহলে আপনার অন্য কেউ কিন্তু আপনার সাথে কথা বলতেও কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলবে। ঠিক আছে, আপনার ফ্যামিলি কারোর সাথে ঝামেলা করতে কিন্তু চিন্তা ভাবনা করে ঝামেলা করবে। তাহলে এটা একটা সুবিধা আমরা বলতে পারি। আর এখানে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে দেখেন আপনার কাজই হচ্ছে এই যে চোর ধরা, তারপরে আপনার কাজই হচ্ছে দুর্নীতি দমন করা, এই কাজগুলো। তার মানে কি আপনাকে এই যে তাদের সাথেই কিন্তু ওঠা বসা থাকবে বেশিরভাগ সময়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম, অ্যাডমিন ক্যাডারের মতো এই ক্যাডারে পাওয়ারও যেমন বেশি, ডিউটিও কিন্তু বেশি। সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, এমনও সময় যাবে আপনার ঈদের ছুটিও কিন্তু আপনি বেশি পাবেন না। সো এটা হচ্ছে একটা কিন্তু অসুবিধা। ঠিক আছে, আপনাকে প্রচুর প্রচুর ডিউটি করতে হবে। এই যে দেখেন, চাকরির প্রয়োজনে 24 ঘন্টায় কিন্তু আপনাকে ডিউটি করা লাগতে পারে এই ক্যাডারে। ঠিক আছে, তার মানে এই যে দেখেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে জড়িত থাকায় এই ক্যাডারে কোনো বড় ধরনের ছুটি কিন্তু আপনি পাবেন না, কোনো বড় ধরনের ছুটি কিন্তু আপনি পাবেন না এখানে। সো এই জিনিসগুলো যদি মনে হয় যে না আমি এগুলো আমার হলেও চলবে, তাহলে আপনি পুলিশ ক্যাডার দিবেন। যদি মনে হয় যে না আমি কাজ করতে পারবো প্রচুর, আমার সাহস আছে ভালো, ঠিক আছে, চোর বাটপারদের সাথে আমি ডিল করতে পারবো, ঠিক আছে, আমি রাষ্ট্রের জন্য কাজ করব, আমার প্যাশন আছে এটা, যদি আপনার প্যাশন থাকে তাহলে আপনি কিন্তু এই পুলিশ ক্যাডারকে আপনি রাখবেন, উপরের দিকে রাখবেন। তবে এই ক্যাডারগুলো খুবই লুক্রেটিভ ক্যাডার, সুযোগ সুবিধা বেশি, পাওয়ার বেশি। প্রথম অবস্থায় একটু কষ্ট করতে হয়, উপরে গেলে কিন্তু কষ্টের পরিমাণ একটু কিন্তু কমে। ঠিক আছে, এরপর আসেন তো আপনি যদি পুলিশ ক্যাডার পান তাহলে দেখেন আপনি প্রথমে জয়েন করবেন। দেখেন আপনি যদি পুলিশ মানে জেলাগুলোতে যখন আপনার পদায়ন হবে, আপনি কিন্তু সহকারী পুলিশ কমিশনার হিসেবে আপনি কিন্তু জয়েন করবেন, মানে এএসপি হিসেবে জয়েন করবেন আপনি। সেখান থেকে আপনি আস্তে আস্তে পদোন্নতি পেতে পেতে আপনি ডিআইজি পর্যন্ত, আপনি কিন্তু ডিআইজি সবচেয়ে উপরের পোস্ট হচ্ছে আইজিপি, সবচেয়ে বড় পোস্ট পুলিশের আইজিপি পর্যন্ত সবাই যেতে পারে না, কিন্তু আপনার দেখা যায় যে এসপি তো হয়, এসপি তো সাধারণত হয় ইয়াতে পুলিশ ক্যাডারে জয়েন করলে, এসপি, ডিআইজি, এডিশনাল ডিআইজি, তারপর এই যে এগুলো কিন্তু আপনি পদোন্নতি পেতে পেতে এগুলোতে যেতে পারবেন। আর মেট্রোপলিটন এরিয়ায় যদি আপনার পদায়ন হয় সেক্ষেত্রে সহকারী পুলিশ কমিশনার, এখানে ছিল সহকারী পুলিশ সুপার, এখানে হচ্ছে সহকারী পুলিশ কমিশনার। আস্তে আস্তে পদোন্নতি পেতে পেতে আপনি পুলিশ কমিশনার পর্যন্ত যেতে পারবেন। এরপরে এসে ওই যে ডিআইজি, অতিরিক্ত আইজিপি, এরপরে হচ্ছে আইজিপি পর্যন্ত আপনার কিন্তু হবে, পদোন্নতি হবে। তারপরে আসেন কাস্টমস ক্যাডার। কাস্টমস, এই যে কাস্টমস ক্যাডার, আরেকটা ক্যাডার পাবেন কাস্টমসের সাথে হচ্ছে ট্যাক্স ক্যাডার। সো এই দুইটা ক্যাডারের কাজ মোটামুটি কাছাকাছি। কাস্টমস এরা কি করে, এই আমরা জানি যে আমাদের বাংলাদেশ সরকার সাধারণত আমরা যে জনগণ যে ইনকাম করে, ইনকাম এর উপরে ট্যাক্স নেয়। তারপরে হচ্ছে আমাদের কি বলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে ট্যাক্স, যারা হচ্ছে কর দেয়।
ঠিক আছে, ট্যাক্স দেয়। সো এইগুলো কালেক্ট করার কাজ কিন্তু কাস্টমস এবং ট্যাক্স ক্যাডার যারা তাদের। কাস্টমস যেটা করে, কাস্টমস ক্যাডার যেটা করে, তারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ট্যাক্স আদায় করে তারা। ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে তারা এই শুল্ক বা কর আদায় করে হচ্ছে এই কাস্টমস ক্যাডার। আর ট্যাক্সেশন ক্যাডার যেটা, ট্যাক্স ক্যাডার, কর ক্যাডার যেটা হচ্ছে ব্যক্তি, যে আমরা যে ব্যক্তিগত ইনকামের উপরে যে ট্যাক্স দেই, ওই ট্যাক্স বা কোনো বাড়ির যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলো তারা কালেক্ট করে হচ্ছে ট্যাক্সেশন ক্যাডার। ঠিক আছে, তো কাস্টমস ক্যাডারের আমরা সুবিধা যদি দেখি, দেখেন আপনি কাস্টম ক্যাডারে জয়েন করলে শুরুতেই যাতায়াতের জন্য গাড়ি সুবিধা পাবেন। দেখেন আপনি প্রথমেই গাড়ি পাবেন যদি আপনি কাস্টমস ক্যাডারে জয়েন করেন। তারপরে দেখেন, মনে করেন আপনি এই যে ধরেন বিদেশ থেকে যে বার, স্বর্ণের বার, এই যে আমাদের বিভিন্ন পোর্টগুলোতে, এয়ারপোর্ট, সি পোর্টগুলোতে বিভিন্ন অবৈধ জিনিস যায়, এগুলো যদি আপনি ধরতে পারেন, এটা বৈধভাবে, কিন্তু কাস্টমস ক্যাডারে বৈধভাবে ইনকাম করার সুযোগ অনেক বেশি। কারণ আপনি যদি ধরতে পারেন তাদেরকে, তাহলে দেখা যাবে কি, দেখা যাবে যে এখান থেকে আপনি 10%, 20% সরকার বিভিন্ন ভাবে আপনাকে কিন্তু কি বলে দিবে, অফার দিবে, বিভিন্নভাবে আপনি আয় করার সুযোগ পাবেন। এই যে 10 থেকে 40% পর্যন্ত আপনি কিন্তু পুরস্কার পাওয়ার সুযোগ আছে আপনার এখানে। তার মানে মনে করেন আপনি একটা ধরলেন, স্বর্ণের বার এরকম একটা ধরলেন, যেখানে আপনার এটা মূল্য হচ্ছে 50 লাখ টাকা। তাহলে 50 লাখের যদি 10% পান আপনি, সেটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, কিন্তু আপনি আপনার আপনার বেতনের বাইরে কিন্তু আপনি পেয়ে গেলেন। সো এটা হচ্ছে একটা। তো এখানে দেখেন যে সরকারি খরচে আপনি বাইরে মাস্টার্স বা পিএইচডি করতে পারবেন। এটা হচ্ছে সুন্দর একটা সুযোগ আপনার এই কাস্টমস ক্যাডারে। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আপনার কাজের চাপ আছে, ভালোই চাপ আছে, অনেক চাপ থাকবে। তারপর হচ্ছে এই ক্যাডারে দুর্নীতির জন্য অনেক বেশি সমালোচিত। এই যে আপনি যে দুর্নীতি ধরবেন, চোর এই যে বিভিন্ন থেকে আসবে, এগুলো যে ধরবেন, দেখা যায় যে অনেক সময় তারাও তাদের সাথে মিলেমিশে হচ্ছে দুর্নীতি করা শুরু করে। এই কারণে সমালোচিত হয়। কিন্তু এই যে দেখেন, দুর্নীতির জন্য অধিক কিন্তু সমালোচিত হয়। পদোন্নতি ভালোই আছে এই ইয়ার জন্য। কাস্টমস ক্যাডার আপনার যদি কাছে যদি মনে হয় যে না, আমি এই যে চাপ সামলিয়ে আমি হচ্ছে চাকরি করতে পারবো, তাহলে হচ্ছে আপনি কাস্টমস ক্যাডারকে আপনি প্রথমের দিকে চয়েসের মধ্যে রাখতে পারেন। কারণ এই যে ক্যাডারগুলো, এইগুলোতে সাধারণত স্টুডেন্টরা কি করে, প্রথম দিকে চয়েসগুলোতেই আপনার পুলিশ, অ্যাডমিন, এই যে কাস্টমস, তারপরে ট্যাক্স, অডিট, এই ক্যাডারগুলোকে সামনের দিকে রাখে। তো আপনি যদি কাস্টমস ক্যাডার পান, তাহলে আপনি এই যে আপনার পদ যখন জয়েন করবেন, তখন আপনি সহকারী কমিশনার হবে, আপনার পদবি হবে হচ্ছে সহকারী কমিশনার। সেখান থেকে আপনার সর্বোচ্চ এনবিআর, এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ঠিক আছে, ওই এনবিআর এর সদস্য পর্যন্ত আপনি হতে পারবেন হচ্ছে এই কাস্টমস ক্যাডার থেকে। তারপরে আসেন অডিট ক্যাডার। অডিট আরেকটা ভালো ক্যাডার, অডিট ক্যাডার। অডিট ক্যাডারে কিন্তু দেখা যায় যে এই যে দেখেন, আপনি প্রায় সকল বিভাগের ব্যয় সংশ্লিষ্টতা থাকায় আপনার প্রতিটা অডিট বিভাগে কিন্তু অডিট ক্যাডার রয়েছে। তার মানে সরকারের যত অর্থ সংক্রান্ত যত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো যে দেখেন ঠিকঠাক মতো সরকারি টাকা খরচ করতেছে কিনা ঠিকঠাক মতো, তারপরে ঠিকঠাক মতো আয়গুলোকে করতেছে কিনা, এই জিনিসগুলো হিসাব করা, অডিট রিপোর্ট প্রদান করা, এই কাজগুলো কিন্তু সাধারণত আমাদের অডিট ক্যাডাররা করে থাকে। তো তাদের যেখানে কাজের বৈচিত্র্য আছে, অনেক সুন্দর কাজের বৈচিত্র্য থাকে। তারপরে দেশে বিদেশে সরকারি খরচে আপনি কিন্তু প্রশিক্ষণের সুযোগ পাবেন। ঠিক আছে, প্রশিক্ষণের সুযোগ পাবেন। তারপরে দেখেন, আপনার চাকরি শেষে যখন অবসরে যাবেন, তখন বিভিন্ন কোম্পানি থেকে বা অডিট ফার্ম থেকে কিন্তু আপনাকে কাজের অফার কিন্তু আসবে এখানে। সো এখানে এটাও আরেকটা খুব ভালো একটা ক্যাডার, অডিট ক্যাডার। তবে অসুবিধাটা কি? অসুবিধা ওই কাস্টমসের মতোই। দেখেন, অডিট ক্যাডারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ থাকে। দুর্নীতির অভিযোগ থাকার কারণটা হচ্ছে, মনে করেন একজন মানুষ দুর্নীতি করছে, আপনার তার রিপোর্টটা, বা একটা প্রতিষ্ঠান দুর্নীতি করছে, রিপোর্টটা আপনি ঠিকঠাক মতো দিলেন না, তার মানে কি আপনিও তার সাথে মিশে গেলেন। এই কারণে কিন্তু দেখা যায় যে দুর্নীতির অভিযোগ থাকে অনেকেই। ঠিক আছে, আচ্ছা। তো অডিট ক্যাডারে আপনার যদি হয়, তাহলে এই যে দেখেন, অডিট প্রধান হল ঢাকায় হলে আপনার যে হিসাব ভবন আছে আমাদের, এই হিসাব ভবনের আপনার কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অফিসের প্রধান হিসেবে আপনি কিন্তু দায়িত্ব পালন করবেন। আপনার অধীনে এই যে সিজিএ, তারপরে ডেপুটি সিজিএ, এরা কিন্তু দায়িত্ব পালন করবে আপনার অধীনে থেকে। সো এটাও কিন্তু অনেক ভালো একটা কাজের, প্রেশার, অত বেশি প্রেশার নাই। আর অডিট ক্যাডার সাধারণত ওই আমাদের যে ডিফেন্স বলেন, আমাদের যে রেলওয়ে বলেন, প্রত্যেকটা ইয়াতে কিন্তু অডিট ক্যাডারের কাজ আছে। ঠিক আছে, আচ্ছা।
এরপরে ট্যাক্স ক্যাডার, বিসিএস ট্যাক্স ক্যাডারের কথা একটু আগেই বলেছি যে আমাদের কাস্টমস এবং ট্যাক্সের কাজ কিন্তু মোটামুটি কাছাকাছি সেম, শুধুমাত্র জায়গাটা হচ্ছে একটু ভিন্ন। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু যে কর ফাঁকি ধরতে পারলে আপনার সরকারের পক্ষ থেকে আপনি কিন্তু বিশেষ প্রণোদনা বা বিশেষ পুরস্কার কিন্তু আপনি পাবেন এখানে। ঠিক আছে, এছাড়া এই যে দেখেন নভেম্বর মাস ছাড়া, এই যে নভেম্বর মাস ছাড়া কিন্তু আপনার দেখা যায় যে কাজের তেমন প্রেশার থাকে না, খুব আরামসে আপনি জীবন মোটামুটি ইয়া করে দিতে পারবেন। তারপরে বিদেশে প্রচুর পরিমাণে আপনি ট্রেনিং এ যাওয়ার ব্যবস্থা সুযোগ পাবেন। তারপরে আপনার যখন পঞ্চম গ্রেডে আপনার পদোন্নতি যখন পঞ্চম গ্রেডে হবে আপনি কিন্তু গাড়ির সুযোগ সুবিধা কিন্তু পাবেন। ঠিক আছে, আর অসুবিধাগুলো কি? অসুবিধাটা হচ্ছে একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে এই যে ট্যাক্স ক্যাডার আপনার আমরা দেখেছি যে কাস্টমসে ওই যে এনবিআর এর সদস্য পর্যন্ত যাওয়া যায়। তার মানে ওইখানে উপরের পদগুলোতে দেখা যায় প্রশাসন ক্যাডার থেকে কিন্তু আপনার নিয়ে নেয় তারা। এ কারণে দেখা যাচ্ছে যে পদায়নের শীর্ষস্থানে যাওয়া একটু কঠিন। ঠিক আছে, তারপরে হচ্ছে নিজের জেলায় পদায়নের কোনো সুযোগ নেই, আশেপাশের জেলাগুলোতে, কাছাকাছি জেলাগুলোতে আপনি আসতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কাজের মানে খুব অল্প সংখ্যক জনবল নিয়ে কাজ করতে হয় বিধায় বছর শেষে কিন্তু আপনাকে প্রচুর চাপ থাকে। নভেম্বর মাস, ডিসেম্বর মাস, অক্টোবর, নভেম্বর এই মাসগুলোতে কিন্তু আপনার প্রচুর কাজের প্রেশার থাকে। ঠিক আছে, তো আপনি যদি ট্যাক্স ক্যাডার পান তাহলে আপনি কিন্তু প্রথমে সহকারী কর কমিশনার, এরপরে আস্তে আস্তে পদোন্নতি পেতে পেতে আপনি ওই যে এনবিআর রাজস্ব বোর্ডের সদস্য পর্যন্ত আপনি যেতে পারবেন। এর উপরে কিন্তু আর আপনি কিন্তু যাওয়ার কোনো সুযোগ থাকবে না, এখান থেকে থাকে না, কারণ ওইগুলোতে সব ওই অ্যাডমিন ক্যাডার থেকে নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন শিক্ষা ক্যাডার। অনেকেই আছেন শিক্ষা ক্যাডারকে তাদের পছন্দের তালিকা রাখেন, এটার কারণটা আছে। কারণটা হচ্ছে দেখেন আপনি একেবারে নির্ভেজাল খুব আরামসে আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন হচ্ছে আপনি যদি শিক্ষা ক্যাডারে যান। কারণ দেখা যায় যে আপনি মনে করেন একটা কলেজের আপনি লেকচারার পদে জয়েন করলেন, তার মানে কি আপনার আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস থাকবে। এর মাঝখানেও আপনার ধরে কোনো দিন ক্লাস আছে 11টার সময়, কোনো দিন ক্লাস 12টার সময়, কোনো দিন 2টার সময় ক্লাস। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, আপনার লাইফটাকে সুন্দর করে লিড করতে পারবেন। কোনো প্রেশার নাই, কাজের কোনো প্রেশারই নেই কিন্তু এখানে। তারপরে এখানে আরো কিছু সুযোগ সুবিধা আছে, যেমন দেখেন আপনি এই যে দেখেন বিভিন্ন ট্রেনিং এ গেলে ভাতা পাবেন, আপনি খাতা মূল্যায়ন করলে প্রচুর পরীক্ষা হয়, এগুলো মূল্যায়ন করলে ভাতা পাবেন, বিভিন্ন পরীক্ষার ডিউটিতে কিন্তু আপনাকে পাঠাবে, তখন কিন্তু আপনি কিন্তু অতিরিক্ত আয় করার সুযোগ পাবেন এখানে। ঠিক আছে, এছাড়া তো আপনারা জানেন যে একজন লেকচারার যখন হয় তো সেই বেস টেস্ট পড়ায়, বিভিন্ন টিউশনের মাধ্যমে অনেক পরিমাণ টাকা আয় করার কিন্তু সুযোগ থাকে, এবং বৈধ উপায়ে কিন্তু আয় করার সুযোগ থাকে। আর অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যেমন দেখেন এখানে এই ক্যাটাগরিগুলোতে কিন্তু পাওয়ার কম। আপনারা দেখেছেন অ্যাডমিন, পুলিশ, কাস্টমস এগুলোতে যেমন পাওয়ার বেশি, কাজের চাপও বেশি, এগুলোতে পাওয়ারও কম, কাজের চাপও কিন্তু কম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এটার প্রমোশনটা কিন্তু এই যে এই শিক্ষা ক্যাডারের প্রমোশনটা কিন্তু একটু ধীর। কারণ দেখেন আপনি প্রমোশনটা দেখেন, আপনি প্রথমে লেকচারার পদে জয়েন করবেন, এরপরে আপনার অনেক বছর কাজ করার পরে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, 5 থেকে 8 বছর, 10 বছর। এরপরে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে সহযোগী অধ্যাপক হবেন, তারপরে প্রফেসর। তার মানে এর উপরে তো আর যাওয়ার সুযোগ নেই। ঠিক আছে, যদিও প্রফেসর হওয়ার পরে দেখা যায় অনেকে অ্যাডমিন ক্যাডারে, যেহেতু 20% ইয়া আছে, 30% কোটা আছে, সেখানে অনেকে চেষ্টা করে যাওয়া যায়। এটা যদিও এটার সংখ্যাটা খুবই কম। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া মাধ্যমিক, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে কিন্তু আপনার কাজ করার সুযোগ থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বিশেষ খাদ্য ক্যাডার। আপনারা জানেন যে খাদ্য ক্যাডার সাধারণত ওই যে বিভিন্ন জেলাগুলোতে যে খাদ্যের যে গুদামগুলো থাকে, সরকারি খাদ্য ওইখানে কালেক্ট করা, খাদ্য জমা রাখা, তারপরে জনগণকে ঠিকঠাক মতো খাদ্য বিতরণ করার কাজগুলো, এই কাজগুলো সাধারণত এই খাদ্য ক্যাডারের আন্ডারে এই কাজগুলো হয়ে থাকে। তো এখানে সুযোগ সুবিধা বললাম, এই ক্যাডারগুলোতে আপনি নির্ভেজাল জীবনযাপন করতে পারবেন। আপনার পাওয়ার কম কিন্তু সুযোগ সুবিধা ভালো আছে, মানে কোনো ঝামেলা নাই আর কি এগুলোর মধ্যে। যেমন দেখেন কোনো রাজনৈতিক চাপ থাকে না বিধায় আপনি কিন্তু স্বাধীনভাবে কাজ পরিচালনা করতে পারবেন। তারপরে এই যে দেখেন মন্ত্রণালয় থেকে জেলা উপজেলা পর্যায়ে কাজ করার সুযোগ আছে, তার মানে বৈচিত্র্য আছে কাজের, আপনি কাজ করে মজা পাবেন। ঠিক আছে, তাও অসুবিধাটা দেখেন কোনো গাড়ির সুবিধা পাবেন না, আপনি ব্যক্তিগত কোনো গাড়ি পাবেন না। তারপরে হচ্ছে এখানে কোনো সরকার কর্তৃক কোনো প্রণোদনা কিন্তু আপনি এই ক্যাডারে কিন্তু পাবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা আছে বাণিজ্য ক্যাডার, মোটামুটি একই রকম, এটা আমি আর দেখাচ্ছি না এটার মধ্যে, আমি একটু সামনে যাই। এরপরে দেখেন আনসার ক্যাডার, এই ক্যাডারটা নিয়ে একটু কথা বলতে চাই। আনসার ক্যাডারের ব্যাপারটা দেখেন, আমরা
পুলিশ আর আনসারের ক্ষেত্রে বলছিলাম এই যে এই দুইটা ক্যাডার, এটাও কিন্তু খুব লুক্রেটিভ একটা ক্যাডার, আনসার ক্যাডার। যদিও আমাদের লিস্টের পেছনে আসছে এটা, আমরা কিন্তু ওই ইয়ার মধ্যে লিস্ট যখন করেছি আনসারটা কিন্তু সামনে রেখেছি। তার মানে আনসার ক্যাডারটা কিন্তু খুব ভালো একটা ক্যাডার, পাওয়ারও মোটামুটি আছে, তবে পুলিশের মতো অত না। ঠিক আছে, আচ্ছা সুবিধাগুলো যদি আমরা দেখি, এখানে আপনি দেখেন শুরুতেই বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বডিগার্ড পাবেন। খেয়াল করছেন কত সুযোগ সুবিধা, আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সাথে সাথে কিন্তু আপনার বডিগার্ডও কিন্তু থাকবে। ঠিক আছে, এছাড়া দেখেন পুলিশে যেমন রেশন পায়, আপনার এই ক্যাডারেও কিন্তু আপনি কিন্তু রেশন সুবিধা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধার মধ্যে দেখেন, অসুবিধা হচ্ছে যে আপনি সর্বোচ্চ পোস্টে আপনি কিন্তু এই আনসার থেকে হয় না। ঠিক আছে, ওইগুলো সেনাবাহিনী থেকে পূরণ করা হয়, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ওইসব ইয়া থেকে কিন্তু সর্বোচ্চ পোস্টে যাওয়া হয়। তার মানে আপনি কিন্তু সর্বোচ্চ ইয়াতে যেতে পারবেন না। এই যে সেনাবাহিনীর মেজর জেনারেল কর্মকর্তাদেরকে আনসারের সর্বোচ্চ মহাপরিচালক পদে কিন্তু নিয়ে নেওয়া হয়। তার মানে আপনার একেবারে সর্বোচ্চ, আপনি যে এই ক্যাডারে জয়েন করলেন কিন্তু সর্বোচ্চ পোস্টে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই, এটা একটা অসুবিধা। তারপরে পাওয়ারও কিন্তু আপনার অ্যাক্সেস করার ক্ষমতা কিন্তু এখানে কিন্তু খুব একটা নেই। ঠিক আছে, তো এখানেও ঠিক একইভাবে আপনি যখন আনসার ক্যাডারে জয়েন করবেন তখন আপনি সহকারী পরিচালক পদে জয়েন করবেন, আস্তে আস্তে হচ্ছে আপনি মহাপরিচালক অথবা ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে আপনি এখান থেকে চাকরি থেকে অপশন নিতে পারবেন। এরপরে উপরে গেলে কিন্তু আপনার ওই অ্যাডমিন ইয়াকে থেকে সেনাবাহিনী থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়। তারপরে এখানেও সুযোগ সুবিধা আছে, বিশেষ তথ্য ক্যাডার আরেকটা আছে। তো এই তথ্য ক্যাডারও কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ক্যাডারে কিন্তু ঝামেলা নাই। ঠিক আছে, এটার মধ্যেও কোনো ঝামেলা নেই। আপনার দেখা যায় আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার একটা সুযোগ থাকে, যেহেতু আপনার মিডিয়ার সাথে কাজ করার সুযোগ থাকে, এখানে পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব ভালো হয় এখানে। ঠিক আছে, এছাড়া এই যে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির অফিসে কিন্তু তথ্য কর্মকর্তা হিসেবে কিন্তু কাজ করার সুযোগ আপনি পাবেন এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানেও পদোন্নতিটা আপনারা একটু দেখে নেবেন, এই পিডিএফ আপনাদের এখানে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন আরেকটা ক্যাডার আছে ডাক। ডাক একেবারে ঝামেলাহীন পোস্টাল ডাক ক্যাডার যেটা। ঠিক আছে, কারণ আপনারা জানেন বর্তমানে তো চিঠির অত ইয়া হয় না, বিলি বন্টন সাধারণত হয় না। তার মানে এখানে আপনার কাজের প্রেশার খুবই কম। ঠিক আছে, যদিও পাওয়ার না এইসব ক্যাডারে, কিন্তু কাজের প্রেশার খুব কম, খুব আরামে কিন্তু আপনার লাইফটা আপনি লিড করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে যে প্রমোশনটা একটু স্লো, এগুলোতে সাধারণত প্রমোশন একটু স্লোই হয়। তো এখানে যদি আপনি যদি ডাক ক্যাডার পান তাহলে আপনি দেখেন ওই যে উপজেলার আপনার সব পোস্টমাস্টার জেনারেল হিসেবে আপনি জয়েন করবেন, আস্তে আস্তে আপনার মহাপরিচালক পর্যন্ত যেতে পারবেন যদি প্রমোশন আপনার ঠিকঠাক মতো হয়। ঠিক আছে, তারপরে আরেকটা আছে সমবায় ক্যাডার, ইকোনমি ক্যাডার। যদিও এটা হচ্ছে সাধারণত কি বলে, এই সমবায় ক্যাডারটা হচ্ছে সাধারণত এখন কিন্তু এটা মার্জ করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আমরা চলে যাচ্ছি, আমরা একটু দেখে নেবেন এটা, এটার আমি ডিটেলস বলছি না, সময় যেহেতু একটু ইয়ে আছে। তারপরে হচ্ছে পরিবার পরিকল্পনা ক্যাডার, এখানেও একটা আছে। পরিবার পরিকল্পনা ক্যাডারও দেখা যাচ্ছে কাজের চাপ একেবারে মানে তুলনামূলক কম। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে জেনারেল ক্যাডার। হ্যাঁ, কাজের চাপ কম, তারপরে হচ্ছে আপনি মাঠ পর্যায়ে সরকারি পরিকল্পনা বাস্তবায়নের কিন্তু আপনার সুযোগ রয়েছে। তারপরে এই ক্যাডার থেকেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনি প্রশাসন ক্যাডারে যাওয়ার কিন্তু সুযোগ পাবেন, তবে এটা অনেক পরে গিয়ে 15-20 বছর আপনি কাজ করার পর কিন্তু এই সুযোগটা আপনি পাবেন। ঠিক আছে, তো এখানে আমি আর এটা দেখাচ্ছি না। মোটামুটি এই যে প্রথমে যে ক্যাডারগুলো আছে ওই ক্যাডারগুলোই সাধারণত লিস্টের প্রথম দিকে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমরা এবার দেখেন বিশেষ ক্যাডার চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে আপনার যেই ভুলগুলো করা যাবে না এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখেন, আপনি কিন্তু অন্যের চয়েসের ভিত্তিতে কিন্তু নিজে চয়েস করবেন না, কারণ হচ্ছে দেখে অনেকে আবেগের বশবর্তী হয়ে অন্য একজনের দিছে এটা আমিও এটা দিলাম, এইভাবে করা যাবে না, কারণ সার্ভিস কিন্তু আপনাকে দিতে হবে। যেই ক্যাডারে ঢুকবেন সেই ক্যাডারে কিন্তু 20 থেকে 25 বছর আপনাকে সার্ভিস দিতে হবে। সো এটা যদি নিজ থেকে প্যাশন না থাকে, ওন না করেন, তাহলে কিন্তু এটা দিলে কিন্তু আপনার কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা থাকে, আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে অনেকে পদ সংখ্যার উপরে যে পদ সংখ্যা বেশি, যেমন প্রশাসনে দেখেছি 200 পদ, তো পদ সংখ্যা বেশি দেখে কিন্তু সেটার উপরে ক্যাডার চয়েস দেয়, এটা করা যাবে না। আপনার নিজ থেকে আপনাকে এটা ওন করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আপনার নিজের পছন্দ উপরে কিন্তু সবচেয়ে বেশি আপনার প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন।
ঠিক আছে, আমরা দেখেন এই যে পররাষ্ট্র প্রশাসন পুলিশ এই তিনটা অধিকাংশ প্রার্থীর পছন্দের শীর্ষে থাকে, কারণ আপনি দেখেছেন সুযোগ সুবিধা বেশি, পদোন্নতি ভালো, ঠিক আছে, তারপরে পদোন্নতি খুব স্মুথ হয়। এই কারণে কিন্তু আপনার দেখা যায় যে এগুলা সবচেয়ে বেশি স্টুডেন্টরা কিন্তু এগুলাকে 1 2 3 4 এগুলাতে মধ্যে রাখে। সো আপনারা চেষ্টা করবেন, যদি ভালো লাগে, সুযোগ সুবিধা অসুবিধা আমরা সবই দেখিয়ে দিয়েছি, যদি মনে হয় যে না আমার জন্য এটা পারফেক্ট, তাহলে আপনি এগুলা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা কি প্রশ্ন, যেমন অনেকের প্রশ্ন থাকে যে বিসিএস এর পূর্ণরূপ কি, বাংলাদেশ সিভিল সার্ভিস, তারপরে হচ্ছে ক্যাডার কয়টা আছে, আমরা জানি বর্তমানে আমাদের 26টা ক্যাডার আছে। তারপরে সাধারণ ক্যাডার কি, আমরা বলেছি জেনারেল ক্যাডার, যে কোনো সাবজেক্টের জন্য এই ক্যাডারে কিন্তু আসতে পারে, যে কোনো সাবজেক্ট, এটা হচ্ছে জেনারেল ক্যাডার। তারপরে হচ্ছে ক্যাডারের বেতন কত, আপনারা জানেন, আপনি যদি একজন ক্যাডার হন তাহলে আপনার নবম গ্রেডে জয়েন করবেন, আপনার স্যালারি হবে 22, বেসিক হবে 22,000 টাকা। সেখান থেকে হচ্ছে আপনার আস্তে আস্তে পদোন্নতি হয়, আস্তে আস্তে স্যালারি বাড়বে। এই হচ্ছে ব্যাপার। কোন ক্যাডার সবচেয়ে ভালো, এইটা আসলে বলাটা খুবই কঠিন, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে, ঠিক আছে, কারণ সব ক্যাডারের মোটামুটি স্যালারি তো মোটামুটি এক, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে প্রমোশন ভালো আছে, কাজের সুবিধা একটু ভালো, আবার পাওয়ার আছে, কিন্তু আবার যেগুলোতে পাওয়ার না এগুলো কাজ করতে আরাম, যেগুলোতে আপনার পাওয়ারের জন্য যাবেন বা সুযোগ সুবিধার জন্য যাবেন, সেখানে আবার প্রচুর প্রেসার থাকে। সো এখানে আসলে বলাটা মুশকিল যে কোন ক্যাডার সাধারণত ভালো। তবে আমি একটু আগে বলেছি যে পররাষ্ট্র, পুলিশ, প্রশাসন, কাস্টম, ট্যাক্স, অডিট, এই ক্যাডারগুলোকেই কিন্তু সবসময় স্টুডেন্টরা বেশি পছন্দ করে। ঠিক আছে, তারপরে বোধ ক্যাডার কি আমি একটু আগে বলেছি, বোধ ক্যাডার সম্পর্কে আমরা বলেছি, আর এটাতে ইয়া করলাম না। তারপরে হচ্ছে কোন কোন সাবজেক্টে প্রশাসন ক্যাডার আছে, প্রশাসন ক্যাডার যেহেতু এটা জেনারেল ক্যাডার, যে কোনো সাবজেক্ট থেকে আপনি প্রশাসনে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রফেশনাল ক্যাডার বলছিলাম যে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ক্যাডার, তার মানে আপনার যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন, অনার্স করেছেন, সেই সাবজেক্ট রিলেটেড যে ক্যাডার, সেটা হচ্ছে কিন্তু এই প্রফেশনাল ক্যাডার। ঠিক আছে, ডাক্তারদের জন্য সার্জন, ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টে যে ইঞ্জিনিয়ার নেয়, সহকারী প্রোগ্রামার থেকে শুরু করে এইগুলো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আমরা বিসিএস ক্যাডার চয়েসের যে ইয়াটা ছিল, আমরা সুবিধা অসুবিধা দুইটা দিকই আপনাদের তুলে ধরেছি। আপনার কাছে এখন যেটা ভালো মনে হবে, আপনি সিরিয়ালটা দেখবেন, সিরিয়ালটা অনুযায়ী আপনি সাজাবেন, তবে খেয়াল রাখবেন এটা নিজের পছন্দ মতো আপনি ইয়া করবেন। অন্যের পছন্দ বা আমি বলে দিলাম দেখে এটা করবে, সেটা করা যাবে না। সব সময় নিজের পছন্দটাকে কিন্তু এখানে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।